সে রাতটা শুরু হয়েছিল খুব সাধারণভাবেই। আমরা 5 জন বন্ধু শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তি আর আনন্দ খুঁজতে ঢুকেছিলাম জঙ্গলের একদম গভীরে। 5 জন বন্ধু মিলে ওভারনাইট একটা জড়িবাতি করার উদ্দেশ্যে। চারিদিকে নিস্তবতা, মাঝে আগুনের আলো, সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছিল। কিন্তু রাত যত গড়াতে লাগলো ততই যেন কিছু একটা অস্বাভাবিক লাগতে শুরু হলো, যেন কেউ আমাদের দূর থেকে দাঁড়িয়ে দেখছে। ভোর হওয়ার আগে আমরা বুঝে গেছিলাম এই জায়গায় আমরা একা ছিলাম না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো আমাদের মধ্যে একজন সেই রাতের পর আর কখনো আগের মতো হয়ে ওঠেনি। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে বলে রাখি, আমরা এমনই সব কন্টেন্ট তুলে ধরি আপনাদের সামনে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ভয়কে অনুভব করা এবং এনজয় করার জন্য। চলুন কথা না বাড়িয়ে ঘটনাটা কি শুরু করা যায়। বর্ষার শেষ দিক, বাতাসের একটা অদ্ভুত ঠান্ডা ভাব। না পুরো শীত না পুরো গরম, যেন প্রকৃতি নিজেই একটু চুপচাপ হয়ে গেছে। আমি অভিজিৎ, আমার সঙ্গে সুমন, রাহুল, বিক্রম আর দীপ। আমরা 5 জন বহুদিনের বন্ধু। হঠাৎ করে একদিন ঠিক হলো এই একঘেয়ে শহুরে জীবনের বাইরে একটু অন্যরকম কিছু করা দরকার। শুধু আড্ডা নয়, একটু অ্যাডভেঞ্চারও, একটু ঝুঁকি আর একটু অজানা অনুভূতি খোঁজ। প্ল্যানটা খুব সিম্পলই ছিল। একটা পুরনো, প্রায় ভুলে যাওয়া জঙ্গলের ভেতরে গিয়ে রাত কাটানো। সঙ্গে থাকবে বারবিকিউ, গান আর অনেক রাত পর্যন্ত গল্প আড্ডা। শুনতে যতটা সাধারণ, ভেতরে ঢোকার পর বুঝেছিলাম জায়গাটা মোটেও ততটা সাধারণ ছিল না আমাদের পক্ষে। রাহুলের 4 চাকা গাড়িটা নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম ঠিক রাত 8টার দিকে। শহরের আলো ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল, আর সামনে শুধু অন্ধকার রাস্তা। গাড়ির হেডলাইট যতটা সামনে ফেলছিল তার বাইরেটা ততটাই অজানা লাগছিল। রাস্তা ধীরে ধীরে সরু হতে লাগলো, তারপর পাকা রাস্তা শেষ। পাকা রাস্তা শেষ হয়ে কাঁচা পথ শুরু হলো আবার। চারদিকে ঘন গাছ, ভেজা মাটির গন্ধ, আর মাঝে মাঝে অদ্ভুত পোকামাকড়ের সব নানান শব্দ। সব মিলিয়ে একটা অস্বাভাবিককর নিস্তবতা। প্রায় 1 ঘন্টার ভেতরেই ঢোকার পর আমরা পৌঁছে গেলাম সেই জায়গায়। জায়গাটা একদম ফাঁকা, চারদিকে শুধু উঁচু গাছ, আর মাঝখানে একটু খোলা জায়গা রয়েছে, যেখানে আমরা সেই আড্ডাটা জমাবো বলে ঠিক করেছিলাম। কিন্তু জায়গাটা যেন অনেক বছর আগে কেউ ব্যবহার করত, কিন্তু এখন আর কেউ আসে না। গাড়িটা থামানোর সাথে সাথে একটা অদ্ভুত ব্যাপার আমরা সবাই খেয়াল করলাম। চারদিকে কোনো মানুষের শব্দই নেই, এমনকি পাখির ডাকও না। শুধু হাওয়ার শব্দ, আর দূরে কোথাও যেন খুব আস্তে কিছু একটা নড়ছে। তখনও আমরা ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিলাম, কারণ আমরা তখন জানতাম না সেই রাতটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। রাত তখন প্রায় 10টা। আমরা অবশেষে জায়গাটায় পৌঁছে গেলাম। গাড়ির ইঞ্জিন বন্ধ হতে চারদিকটা যেন হঠাৎ করে আরো বেশি নিস্তব্ধ হয়ে গেল। চারদিকে ঘন অন্ধকার, এতটাই যে গাড়ির হেডলাইট আর আমাদের টর্চের আলো ছাড়া কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। হালকা কুয়াশা নামতে শুরু করলো বা করেছে। গাছগুলোর ছায়া কেমন যেন বিকৃত হয়ে নড়ছে, যেন দূর থেকে কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। গাড়ি থেকে নামতেই ঠান্ডা একটা বাতাস গায়ে লাগলো, অদ্ভুত ঠান্ডা। বর্ষা শেষে এমনটা হওয়ার কথা নয়। সুমন চারিদিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল,
দেখিস, আমার মন বলছে আজকে কিছু একটা ঘটবে। তার গলায় মজা ছিল, কিন্তু চোখে ছিল এক ফোঁটা অজানা অস্বস্তি। আমরা সবাই হেসে উড়িয়ে দিলাম। রাহুল বলল, আরো বল, তোর এসব সিনেমা বেশি দেখা বন্ধ কর। হাসির শব্দ কয়েক সেকেন্ডের মধ্যে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। কোনো প্রতিধ্বনি নেই, কোনো সাড়াও নেই, শুধু নিস্তবতা। সেই মুহূর্তে কেউ খেয়াল করেনি আমাদের হাসির পর ঠিক 1 সেকেন্ডের জন্য দূরে কোথাও যেন আরেকটা হালকা শব্দ উঠেছিল, যেন কেউ আমাদের কথার জবাব দিচ্ছে। আমরা আর বেশি দেরি না করে আমাদের প্রস্তুতি শুরু করলাম। শুকনো ডালপালা জড়ো করে মাঝখানে একটা আগুন জ্বালানো হলো। দেখতে না দেখতে কিছুক্ষণের মধ্যে আগুনটা আরো জোরদার হয়ে উঠল, একদম লাল কমলা শিখা। অন্ধকারটাকে যেন খানিকটা পিছিয়ে দিল আগুন। গাড়ির পাশে স্পিকারটা বসিয়ে গানটা চালানো হলো। বারবিকিউবের জন্য মাংস আগুনে ছড়ানো হলো। ধোঁয়ার গন্ধ আর মশলার ঝাঁঝ মিশে চারিদিকে যেন একটা আলাদাই পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। সুমন আর বিক্রম গল্পে মেতে উঠল। রাহুল গান পাল্টাচ্ছিল, দীপ আগুনের কাঠ দিচ্ছিল, আর আমি তখন চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। সত্যি বলতে সেই মুহূর্তে সবকিছুই একদম পারফেক্ট লাগছিল। বন্ধু, আগুন, গান, আর শহরের বাইরে এই নির্জন রাত, যেন ঠিক এমনই একটা রাতেরই অপেক্ষায় ছিলাম আমরা। কিন্তু একটা জিনিস ধীরে ধীরে খেয়াল করছিলাম, জঙ্গলের শব্দগুলো কমে আসছিল ক্রমশই। শুরুতে ঝিঝি পোকার আওয়াজ, পাখির ডানা ঝাপটানোর আওয়াজ, পাতার খসখসানি আওয়াজ, সবকিছুই কিন্তু ঠিকঠাকই ছিল, সবই ছিল। কিন্তু সময় যত এগোচ্ছিল শব্দগুলো একে একে যেন মিলিয়ে যাচ্ছিল। রাত তখন প্রায় 12টা বেজে গেছে। হঠাৎ করেই বুঝতে পারলাম চারদিকে একদম নিস্তবতা নেমে এসেছে। এতটাই নিস্তব্ধ যে আগুনের কাঠ ফাটার শব্দটা অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল। আমরা তখনও নিজেদের মতন মজা করছিলাম, খাচ্ছিলাম, সবই কিছু করছিলাম, কিন্তু অদৃশ্যভাবেই পরিবেশটা বদলে গিয়েছিল। সেটি কিন্তু আমাদের খেয়ালে ছিল না। আর ঠিক তখন থেকেই অদ্ভুত কিছু যেন শুরু হয়ে গেছিল। হঠাৎ করেই যেন কেউ একটা সুইচ অফ করে দিল। জঙ্গলের সব শব্দ এক মুহূর্তে থেমে গেল। না ঝিঝি পোকার আওয়াজ, না পাতার খসখসানি, না কোনো জীবজন্তু, না কোনো পাখির ডাক। সম্পূর্ণই নিস্তবতা। এতটাই অস্বাভাবিক নিস্তবতা যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে বাড়িয়ে লাগছিল। আগুনের কাঠ ফেটে যাওয়া ছোট্ট শব্দটাও যেন অস্বাভাবিকর হয়ে উঠেছিল। দীপ হঠাৎ চুপ করে চারিদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এটা নর্মাল না কিন্তু। ওর গলায় সেই প্রথমবারের মতো ভয়টা স্পষ্ট শোনা গেল। আমরা কেউই কিছু বললাম না, কারণ আমরাও বুঝতে পেরেছিলাম কিছু একটা এই জঙ্গলের মধ্যে ঠিক নেই। ঠিক তখনই দূরের জঙ্গলে গভীর থেকে একটা খুব হালকা শব্দ ভেসে এলো আমাদের কানে। প্রথমে মনে হলো হয়তো হাওয়ার শব্দ হবে, কিন্তু না, ওটা ছিল একটা মেয়ের কান্না। ধীরে ধীরে সেই কান্নার আওয়াজটা পরিষ্কার হতে লাগলো। একটা চাপা ভাঙা গলা, যেন কেউ অনেক কষ্টে কাঁদছে, সাহায্য চাইছে হয়তো কারোর কাছ থেকে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই শব্দটি শুধু ভেসে আসছে আমাদের কানে। আমাদের শরীরের রক্ত যেন এক মুহূর্তের জন্য ঠান্ডা হয়ে গেল। রাহুল ফিসফিস করে বলল, এই জঙ্গলের মধ্যে মেয়ের কান্না কি করে? কেউ আর হাসছিল না আমাদের গ্রুপের মধ্যে, কেউ মজাও করছিল না। আমরা পাঁচজনই আগুনের চারপাশে দাঁড়িয়ে একই দিকে তাকিয়েছিলাম, জঙ্গলের সেই অন্ধকার গভীরতার দিকে, যেখান থেকে সেই কান্নার শব্দটা ভেসে আসছিল।
আর সবচেয়ে অবাক করা বিষয়টা ছিল, ওটা একবার শোনা যাওয়ার পর হঠাৎ করে আবার থেমে গেল, যেন সে বুঝে গেছে আমরা ওর আওয়াজটা শুনে ফেলেছি। প্রথমে আমরা বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিলাম, ভাবলাম হয়তো সত্যিই কেউ জঙ্গলের মধ্যে বিপদে পড়েছে। বিক্রম আর রাহুল একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ল। টর্চটা শক্ত হাতে নিয়ে তারা ধীরে ধীরে সেই অন্ধকারের দিকে এগিয়ে গেল। যদি কেউ ফেঁসে থাকে তাহলে আমাদেরকেই উদ্ধার করতে হবে, এই চিন্তা ভাবনা করে। যেদিক থেকে কান্নার শব্দটা এসেছিল, ওদের টর্চের আলো ধীরে ধীরে গাছের ফাঁকের মধ্যে মিলিয়ে গেল, আর তারপর তারা পুরোপুরি অদৃশ্য। আমরা তিনজন গাড়ির পাশে দাঁড়িয়ে রইলাম। আগুন তখনও জ্বলছে, কিন্তু আগের মতো উষ্ণ লাগছিল না আর। প্রায় 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট সময়টা অস্বাভাবিকভাবে ধীরে এগোচ্ছিল। হঠাৎ দীপ বলে উঠল, এতক্ষণ হয়ে গেল, ওরা ফিরছে না কেন? ওর গলায় স্পষ্ট একটা টেনশনের ছাপ বোঝা গেল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই গাছের ফাঁক দিয়ে হঠাৎ একটা নড়াচড়া চোখে পড়ল। প্রথমে মনে হলো ছায়া, তারপরে বুঝলাম 2টা মানুষ দৌড়ে আমাদের দিকে আসছে, বিক্রম আর রাহুল। কিন্তু ওরা যতই কাছে আসছিল ততই একটা অদ্ভুত অস্বস্তি যেন হচ্ছিল আমাদের মধ্যে। ওদের দৌড়ানোর ভঙ্গিটা স্বাভাবিক ছিল না, যেন কেউ ওদের তাড়া করছে না, বরং ওরা কিছু থেকে পালাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। ওরা এসে একদম আগুনের সামনে থামলো, আর তখনই আমরা ওদের মুখটা পরিষ্কারভাবে দেখতে পেলাম। দেখার সাথে সাথে আমাদের শরীরটা যেন জমে গেল। তাদের চোখ দুটো সম্পূর্ণ ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন ওরা আমাদের চিনতেই পারছে না। রাহুল ঠোঁট নাড়ছিল, কিন্তু প্রথমে কোনো শব্দ বের হচ্ছিল না। তারপর ধীরে ধীরে একদম ভাঙা গলায় সে শুধু একটা কথায় বলতে শুরু করলো, ওটা মানুষ না। 1 বার, 2 বার, 3 বার, ওটা মানুষ না, ওটা মানুষ না। তার গলায় এমন একটা আতঙ্ক ছিল যেটা অভিনয় করা অসম্ভব। আমরা কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পেলাম না, কারণ আমরা তখনই বুঝতে পারছিলাম ওরা শুধু কিছু দেখে আসেনি, আর ওরা কিছু ছেড়েও আসেনি, বরং কিছু একটা ওদের সঙ্গে করে এখানেই নিয়ে এসেছে। সবকিছু তখন ভেঙে পড়ছিল। রাহুল আর বিক্রমের সেই অবস্থা দেখার পর আমরা আর 1 সেকেন্ডও সেখানে থাকতে চাইনি। সবাইকে তৎক্ষণাৎ সক্রিয় হতে বললাম। আমি চিৎকার করে উঠলাম। আমরা সবাই প্রায় দৌড়ে গাড়ির দিকে এগোচ্ছি। হৃৎপিণ্ডটা এত জোরে দুপুক করছিল যেন বুক ভেঙে বেরিয়ে আসবে মনে হচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা, একদম নির্লিপ্ত গলায় ভেসে এলো, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? আমাদের পা যেন মাটিতে আটকে গেল। কেউ ঘুরে তাকাতে চাইছিল না, কিন্তু তবুও ধীরে ধীরে আমরা সবাই পেছনে তাকালাম। আর তারপর যেটা দেখলাম সেটা কোনোদিনই ভুলতে পারবো না হয়তো। একটা মহিলা একদম আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে, তার চুল পুরো ভেজা, এলোমেলো ভাবে মুখের ওপর পড়ে আছে। মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না, শাড়িটা জলের মতো ভিজে গায়ে লেপ্টে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর, তার পা মাটিতে নেই, সে হাওয়ায় ভেসে ভেসে ধীরে ধীরে খুব আস্তে সে আমাদের দিকে এগিয়ে আসছিল। চারপাশের তাপমাত্রা হঠাৎ করে নেমে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল কম বেশি সবারই। শেষ চেষ্টা আমি আর কিছু ভাবিনি, দরজা খুলে সবাইকে ঠেলে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিলাম।
রাহুল, স্টার্ট দে, এখনই স্টার্ট দে ভাই। রাহুল কাঁপতে কাঁপতে চাবি ঘোরালো। অদ্ভুতভাবে গাড়ি স্টার্ট নিচ্ছিল না। আমি চিৎকার করে বললাম, আরেকবার চেষ্টা কর। ঠিক তখনই পেছন থেকে শব্দ ভেসে এলো। বিক্রম হঠাৎ বিকট চিৎকার করে উঠল। আমরা ঘুরে তাকাতেই দেখি সে গাড়ির দরজা থেকে আধা বেরিয়ে গেছে, যেন কেউ তাকে পেছন থেকে টানছে। ধর ধর ওকে। আমি আর দীপ ঝাঁপিয়ে পড়ে ওর হাত চেপে ধরলাম, কিন্তু ওটা স্বাভাবিক কিছু ছিল না। ওর শরীরটা ধীরে ধীরে আমাদের হাত থেকে পিছলে যাচ্ছিল, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। বিক্রমের চোখে তখন পাগলের মতো ভয়। সে চিৎকার করছে, লাথি মারছে, বাঁচাও বাঁচাও চিৎকাচ্ছে, কিন্তু ছাড়ছে না। আমরা সব শক্তি দিয়ে ধরে আছি, কিন্তু একটা ঝটকা আর পরের মুহূর্তে আমাদের হাত ফসকে গেল। বিক্রমকে কেউ বা কিছু টেনে নিয়ে গেল সেই অন্ধকারের মধ্যে। আর চিৎকারটা কয়েক সেকেন্ডে শোনা গেল। তারপর পুরো জঙ্গল আবার নিস্তব্ধ। শুধু আগুনটা ধীরে ধীরে নিভে যাচ্ছিল, আর আমরা চারজন গাড়ির ভেতরে বসে বোঝার চেষ্টা করছিলাম ঠিক এখন কি করা উচিত। আমাদের সাথে এগুলো কি হয়ে গেল। ঠিক যখন আমরা আশা ছেড়ে দিতে বসেছিলাম, হঠাৎ করে গাড়িটা স্টার্ট নিয়ে নিল। কেউ আর এক সেকেন্ডও নষ্ট করেনি। রাহুল এক্সেলেটারে পা দিয়ে গাড়িটা ছুটতে সামনের দিকে এগিয়ে দিল। কাঁচা রাস্তা, কাদা, গাছের ডাল সবকিছুই তখন আর গুরুত্ব পাচ্ছিল না। আমরা শুধু পালাচ্ছিলাম। পেছনে কি আছে সেটা জানার সাহস করাও আমাদের ক্ষমতায় ছিল না। তবুও কেন জানি না আমি একবার পেছনে তাকালাম, আর সেই এক ঝলক দেখাটায় আজও আমাকে ঘুমোতে দেয় না। জঙ্গলের গভীর অন্ধকারের মধ্যে আগুনের শেষ আলোয় দাঁড়িয়ে আছে সেই মহিলা, চুলে মুখ ঢাকা, নিশ্চল, অস্বাভাবিক শান্ত। আর তার ঠিক পাশে বিক্রম। সে দাঁড়িয়ে আছে একদম স্থির হয়ে, তার চোখ দুটো ফাঁকা, মুখে কোনো অনুভূতি নেই, যেন সে আর বিক্রম নেই, শুধু একটা খোলস দাঁড়িয়ে আছে। গাড়ি তখন দ্রুত অন্ধকার চিরে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সেই দৃশ্যটা যেন চোখের ভেতর গেঁথে রইল আমার। সেদিনের পর আমরা কেউ আর কখনো সেই জায়গায় ফিরে যাইনি। সেই রাতের কথা আমরা খুব কমই আলোচনা করি, কারণ যতবার মনে পড়ে ততবারই মনে হয় কিছু একটা আমাদের এখনো অনুসরণ করছে। রাহুল আজও মাঝে মাঝে চুপচাপ বসে বলে, বিক্রম এখনো বেঁচে আছে, কিন্তু ও আর আমাদের দুনিয়ার না। তার চোখে তখন সেই একই আতঙ্ক ফিরে আসে। আর আমি আজও যখন রাতে কোনো জঙ্গলের পাশ দিয়ে যাই, গাড়ির জানলার বাইরে তাকাতে ভয় পাই, কারণ কখনো কখনো ঠিক সেই নিস্তবতার মধ্যে আমি এখনো শুনতে পাই, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? আর সেই গলাটা আজও ঠিক আগের মতোই ঠান্ডা। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এমনই সব রহস্যময় ভৌতিক ঘটনা পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের সাথেও যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে যেটি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা আপনার গল্পটিও ইউটিউবের মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। আবার আসি নতুন একটা ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।